আসসালামু আলাইকুম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পড়াবো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে। এটা চতুর্থ লেকচার MT2 এর জন্য। তো যেহেতু একটা মাত্র অধ্যায়, আর এই অধ্যায়ের উপরে এর মধ্যে তোমরা 4-5টি ক্লাস পেয়েছো, আসলে এখন আর তেমন আলোচনার বাকি নেই। তারপরে রিভিশনমূলক কিছু কথাবার্তা বলবো, আর লেকচারের শেষে এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে এ সম্পর্কে তোমাদের একটা ধারণা দেব। তো চলো আজকের ক্লাসে আমরা চলে যাই। মনে আছে তো দ্বিতীয় অধ্যায় যেটা, সেটা হচ্ছে ব্যবস্থাপনার নীতি। তো নীতি কি? যে কোনো কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের নিয়মকানুন বা পথ নির্দেশিকাকে নীতি বলে। ব্যবস্থাপনা নীতি হচ্ছে ব্যবস্থাপনা সংক্রান্ত মৌলিক কিছু সত্য যেগুলো প্রতিষ্ঠানের সব পর্যায়ে সমস্যার সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পথ দেখায়, তাকে কি ব্যবস্থাপনা নীতি বলা হয়। শিক্ষার্থীরা, আমরা জানলাম ব্যবস্থাপনা নীতি কাকে বলে। তো এখন স্ক্রিনে দেওয়া আছে যে আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী। আসলে একজন ব্যবস্থাপককে আমরা দুইভাবে ভাবতে পারি। যে সাধারণত একজন ব্যবস্থাপক একজন মানুষ হয়ে থাকেন, তো তার ব্যক্তিগত কিছু গুণাবলী, মানুষ হিসেবে অ্যাজ এ হিউম্যান বিং কিছু গুণাবলী থাকতে হয়। আর একজন ব্যবস্থাপক হিসেবে পেশাগত জ্ঞান এবং কাজের সাথে সংশ্লিষ্ট কিছু গুণাবলী থাকতে হয়। এগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো আসলে দেখো যে এই আলোচনাগুলো তোমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে জানতে পারবে বিস্তারিত। তো এখন তোমাদের জানার বিষয় থাকতে পারে যে স্যার সামনের পরীক্ষাটা হবে। তো এর মধ্যে তোমরা জানতে পেরেছো যে আসলে আমরা অনলাইনে MCQ ভিত্তিক প্রথম পরীক্ষাটা নিয়েছি। তো সেখান থেকে আসলে তোমাদেরকে জাজ করার জন্য আমাদের সুযোগ কম। তো সেই জন্য আমরা এবারে প্রশাসন চিন্তাভাবনা করছে। তো প্রশাসন চিন্তাভাবনা করতেছে যে তোমাদের অফলাইনে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে মনে হয় সেখানে তোমাদের আরও বেশি ভালো হবে। আর সৃজনশীল লেখা, কারণ ব্যবস্থাপনার যে বিষয় বা যে কোনো বিষয়েরই লেখা, যদি একটু লেখা পড়ার সাথে সাথে যদি লেখা যায় তাহলে সেটা আরও বেশি জানা যায়, জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। তো সেই জন্য আমরা ওই MCQ থেকে বেরিয়ে এসে এখন সৃজনশীল প্রশ্ন করব। তো এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন কেমন হতে পারে তার একটি ধারণা দেব। এখন তোমরা পড়েছো এর মধ্যে যে তোমাদের যে পাঠ্য বই যেটা দিয়ে দেওয়া হয়েছে কাজী ফারুকী স্যারের, সেটার 40 পৃষ্ঠার মধ্যে দেখবা যে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর আলোচনা করা হয়েছে। উচ্চস্তর ব্যবস্থাপনা, মধ্যস্তর ব্যবস্থাপনা, নিম্নস্তর ব্যবস্থাপনা, এবং ওই ব্যবস্থাপনার কোন স্তরে কি ধরনের জ্ঞানের প্রয়োজন পড়ে সেটার একটা ধারণা তোমাদের বইয়ে দেওয়া আছে। যে উচ্চস্তর ব্যবস্থাপনা সাধারণত ধারণাগত নির্ণায়ক দক্ষতার প্রয়োজন পড়ে, আর মধ্যম স্তর ব্যবস্থাপনায় সাধারণত মানবীয় দক্ষতা, আর একেবারে নিম্ন স্তরে কারিগরি দক্ষতার প্রয়োজন পড়ে। তারপরে দেখা গেছে যে ব্যবস্থাপনার নীতির মধ্যে আমরা পড়েছি হেনরি ফয়েল প্রদত্ত বেশ কতগুলো নীতি আমরা পড়েছি। তো নীতির মধ্যে দেখা গেছে যে তোমার জোড়াময় শিকলের নীতি, তারপরে হচ্ছে আদেশ এবং ঐক্যের নীতি, তারপরে হচ্ছে চাকরি স্থায়িত্বের নীতি। এই ধরনের আমরা 14টা নীতি সাধারণত পড়েছি। তো ওখান থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে তার একটি উদাহরণ আমি এখন দেখাচ্ছি তোমাদের। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে একটা চিত্র দেওয়া আছে। তো এখানে ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয় চিহ্নিত করা হয়েছে। ধরো S ম্যানেজমেন্টের একটা পর্যায় আছে, আর Q এবং TUV এগুলো কি ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে আছে। P হচ্ছে টপ ম্যানেজমেন্ট। তো এখন তোমাদেরকে এরকম একটা যদি দেওয়া হয়, ধরো চিত্র দিয়ে দেওয়া হয়, যেমন এখানে এটাই একটা উদ্দীপক যে চিত্রে P হচ্ছে লিমা লিমিটেডের শীর্ষ কর্মকর্তা, S এবং V হচ্ছে নিম্ন স্তরের কর্মী, S এবং V, আর T হচ্ছে নিরাপত্তা বিভাগের ব্যবস্থাপক। তো এখন দেখো প্রথম ক নাম্বারের যে প্রশ্ন আসছে, কেন্দ্রীয়করণ কি? তো সাধারণত সেন্ট্রালাইজিং, ডিসেন্ট্রালাইজিং এটা তোমাদের পড়ানো হয়েছে। তোমরা আশা করি বুঝতে পারছো যে ক্ষমতা সাধারণত যদি ব্যবস্থাপক বা পদস্থ কর্মকর্তা নিজের হাতে রাখেন সেটা সাধারণত কেন্দ্রীকরণ। আবার যখন কাজের সুবিধার্থে ভাগ বিভাজন করে দেওয়া হয় তখন সেটাকে ডিসেন্ট্রালাইজিং বা কেন্দ্র বিভাজন বলা হয়। তো এটা আরও তোমরা বইয়ের মধ্যে ভালোভাবে দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। তারপর জোড়াময় শিকল নীতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটা আমি তোমাদের অনলাইন ক্লাসে জুম ক্লাস যখন হয়েছিল তখন আমি এটা বুঝিয়েছি।
জোড়াময় শিকলের নীতি। হ্যাঁ, তো তোমরা এটা একটু দেখবে, বইয়ের মধ্যে দেওয়া আছে। সাধারণত যে স্তর অনুক্রমিক জোড়াময় শিকল নীতি বা স্কেলার চেইন সেটা হচ্ছে ব্যবস্থাপনার উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের প্রত্যেক কাজের ক্ষেত্রে কর্তৃত্বের শৃঙ্খলা অনুসরণ করতে হবে। অর্থাৎ প্রত্যেক অধস্তন কর্মচারী ঊর্ধ্বতন কর্মীর আদেশ পালন করবে এবং একইভাবে কাজের দায়িত্ব সম্পর্কে পরবর্তী অধস্তন কর্মীকে নির্দেশ প্রদান করবে। এভাবে কর্তৃত্বের ধারা সাংগঠনিক কাঠামো অনুযায়ী বণ্টিত হবে। এটাই হইতেছে জোড়াময় শিকলের নীতি, যে তোমার আদেশ যেমন উপর থেকে নিচের দিকে যাবে, জবাবদিহিতা এরকম নিচের থেকে ক্রমান্বয়ে উপরের দিকে যাবে। হ্যাঁ, যেমন এখানে চিত্রে যদি আমি বলি, তাহলে এস সাধারণত আর এর কাছ থেকে আদেশ পাবে, আবার কিউ এর কাছ থেকে আর আদেশ পাবে, আবার কিউ আদেশ পাবে হচ্ছে পির কাছ থেকে। এরকমভাবে যে এস আর এর কাছে জবাবদিহি করবে, আর কিউ এর কাছে কিউ পি এর কাছে, এভাবে জবাবদিহি করবে। এটা হচ্ছে জোড়াময় শিকলের নীতি। তো এখানে দেখো পরের প্রশ্নটা হচ্ছে যে চিত্রে কিউ এবং আর, এই যে কিউ এবং আর একই সাথে এসকে ভিন্ন ভিন্ন কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করলে এই দুজন ব্যক্তি যদি এই ব্যক্তিটাকে, যে নিম্ন স্তরের যে কর্মী আছে, তাকে যদি ভিন্ন ভিন্ন অর্ডার দেয়, একজন বলে দরজা খুলতে, আরেকজন যদি বলে দরজা বন্ধ করতে, একজন বলে এলসি খুলতে, আরেকজন বলে এলসি বন্ধ করার জন্য, বা একজন বলে যে প্রোডাকশন চালু থাকবে, একজন বলে না বন্ধ করে দিতে হবে, তখন এস এর পক্ষে আসলে এই অর্ডারটা ক্যারি আউট করা কি কঠিন হয়ে যাবে, কারণ সে বুঝে উঠতে পারবে না আসলে কি করণীয়, মানে কোনটা করলে ভালো হবে, যেহেতু দুইজনেই তার উপরে এরকম অবস্থান করতেছে। তো সেই জন্য আমরা একটা নীতি পড়েছিলাম যে আদেশ এবং নির্দেশনার ঐক্যের নীতি। আমরা যদি কাজী ফারুকী স্যারের বইয়ের যে হেনরি ফেওয়াল প্রদত্ত যে 14টা নীতি আছে, এই নীতির 5 নম্বর নীতিটা যদি দেখো, যে ইউনিটি অফ ডিরেকশন, যে প্রতিষ্ঠানের কর্মীর কাজকে সঠিক পথে পরিচালনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নির্দেশনার মধ্যে সামঞ্জস্য হবে। অর্থাৎ একটি কাজের জন্য কর্মীকে দুই ধরনের নির্দেশ দেয়া যাবে না। তো তাহলে এই নীতির ব্যত্যয় ঘটবে। তো এই বিষয়টা তোমরা একটু সুন্দর করে গুছিয়ে লিখবে। আর বারবার কেন বলতেছি বই পড়ার জন্য, যে তোমরা বই দেখে নেবে, তাহলে বলতে পারো যে স্যার তাহলে অনলাইন ক্লাস করার আসলে মানে কি, বা এর কার্যকারিতা বেনিফিট কি, যে এটাই বেনিফিট। এই যে আমি তোমাকে বারবার বলতেছি বই পড়ার জন্য, বা আমি প্রয়োজনীয় অংশটুকু ব্যাখ্যা করে দিচ্ছি, তোমাদের বলে দিচ্ছি, তাহলে কি এটা তোমার জন্য যে প্রয়োজনীয় অংশটুকু আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আর বই পড়ার জন্য বারবার বলতেছি, কারণ তুমি যদি বই পড়ো তাহলে তোমার জানার পরিধিটা আরও মজবুত হবে। বই পড়তে যেয়ে দেখবে আরও কিছু শব্দ তুমি বুঝতেছো না, কিছু পয়েন্ট তুমি বুঝতেছো না। তো সেই পয়েন্টটা যদি তুমি আমার কাছে উপস্থাপন করো, কমেন্ট বক্সে যদি জানাও, তাহলে আমি পরবর্তীতে জুম লাইভ ক্লাস যখন হবে তখন এই বিষয়টা আরও সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করতে পারবো। তো আসলে দেখো যে আমি একটু মানে হতাশ যে তোমরা ভিডিও ক্লাসগুলো দেখো, তোমাদের ভিউ দেখি যে অনেকে ভিউ করছো কিন্তু কমেন্টস করো না। এখন আমি বুঝি না তোমরা কি কমেন্টস করতে পারো না নাকি। তো যাই হোক, যদি কমেন্টস করতে নাও পারো তাহলে অন্তত আবার ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারো। যে কোনো প্রয়োজনে তোমরা যে কোনো সময় আমার সাথে আবার ফোন অথবা কমেন্ট বক্স অথবা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো ইনশাআল্লাহ নেক্সট জুম ক্লাসে সরাসরি কথা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।